আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের, যে গ্রামের নাম আজও অনেকেই মুখে নিতে চায় না, কারণ গ্রামের পাশের সেই বিশাল বাঁশ বাগানটার কথা এখনো লোকজন ফিসফিস করে বলে। দিনের বেলাতেও যেখানে কেউ একা ঢোকে না, আর রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। আমি তখন ইউটিউবের জন্য পুরনো ভৌতিক ঘটনা আর লোককথা নিয়ে ঘুরে ঘুরে তথ্য জোগাড় করতাম। অনেক সময় গ্রামের বড় মানুষদের কাছ থেকে এমন কিছু গল্প শুনতাম যেগুলো শুনে মনে হত এগুলো শুধু গল্প না, এর পেছনে কিছু একটা আছে। কিন্তু যেই ঘটনাটা আজ বলবো সেটা আমার জীবনের সব বিশ্বাস বদলে দিয়েছিল। ঘটনাটা আমি শুনেছিলাম নদিয়ার এক প্রত্যন্ত গ্রামের স্কুল শিক্ষক অরিন্দম বাবুর কাছ থেকে। উনি এখন আর বেঁচে নেই। মারা যাওয়ার কয়েক মাস আগে উনি নিজে আমাকে পুরো ঘটনাটা বলেছিলেন। আর একটা কথা বলেছিলেন, যদি কখনো গল্পটা কাউকে বলো শেষ পর্যন্ত বলবে, কারণ মাঝপথে থামলে ও আবার ফিরে আসে। তখন আমি কথাটার মানে বুঝিনি, কিন্তু আজ বুঝি। সেই গ্রামের নাম ছিল কাশীপুর। চারদিকে ধান ক্ষেত, পুকুর আর মাঝখানে ছোট ছোট কুঁড়ে ঘর। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা বিশাল বাঁশ বাগান। লোকেরা সেটাকে বলতো কালো বাঁশ ঝাড়। সন্ধ্যার পর কেউ ওদিকে যেত না, কারণ প্রায় ৩০ বছর আগে সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের এক বৃদ্ধা মহিলা, নাম ছিল সুবর্ণা বুড়ি, লোকে একা থাকত। স্বামী মারা গিয়েছিল বহু বছর আগে, ছেলেও নাকি শহরে চলে গিয়েছিল। শুরুতে সবাই ওকে স্বাভাবিক মানুষই ভাবত, কিন্তু ধীরে ধীরে গ্রামের লোকজন লক্ষ্য করতে শুরু করে। রাতের বেলা বুড়িটা বাঁশবাগানের ভেতরে যায়, কখনো হাতে প্রদীপ, কখনো আবার লাল কাপড়ে মোড়া কিছু একটা নিয়ে। তারপর একদিন গ্রামের কয়েকজন যুবক নাকি দূর থেকে দেখে বুড়িটা বাঁশবাগানের মাঝখানে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে আর কেউ ছিল না। সেদিনের পর থেকেই গ্রামের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে বাড়ির চালের উপর কে যেন হাঁটত, পুকুরের জলে মাঝরাতে কারো কান্নার আওয়াজ শোনা যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে লোক বাঁশবাগানের দিকে তাকিয়ে সুবর্ণা নামটা ডাকত, সে কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ত। কেউ বলতো বুড়িটা তান্ত্রিক ছিল, কেউ বলতো ওর শরীরে কিছু ঢুকে গিয়েছিল, আবার কেউ বলতো বাঁশবাগানের নিচে নাকি অনেক পুরনো কবর আছে। তারপর এক বর্ষার রাতে হঠাৎ সুবর্ণা বুড়ি নিখোঁজ হয়ে যায়। শুধু নিখোঁজ না, পরের দিন সকালে বাঁশবাগানের মাঝখানে একটা ভাঙা কুঁড়ে ঘরের সামনে পাওয়া যায় ওর শাড়ি, রক্তে ভেজা, কিন্তু শরীরটা আর কখনো পাওয়া যায়নি। ঘটনাটা ধীরে ধীরে চাপা পড়ে যায়, কিন্তু গ্রামের লোকজন বাঁশবাগানটা পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে। এই পর্যন্ত বলেই অরিন্দম বাবু একবার থেমে গিয়েছিলেন। আমি তখন ওনার বাড়ির বারান্দায় বসে রেকর্ড করেছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়েছিল, আর আশেপাশে এমন নিস্তব্ধতা ছিল যেন পুরো গ্রাম ঘুমিয়ে গেছে। আমি তখন হেসে বলেছিলাম, এসব তো গ্রামের লোককথা হতে পারে। আমার কথা শুনে উনি এমনভাবে তাকিয়েছিলেন, আজও সেই চোখ আমি ভুলতে পারিনি। উনি খুব আস্তে বলেছিলেন, আমিও আগে তাই ভাবতাম। তারপর উনি নিজের জীবনের ঘটনাটা বলতে শুরু করেন। ঘটনাটা 1997 সালের। অরিন্দম বাবু তখন সদ্য ওই গ্রামের স্কুলে চাকরি পেয়েছেন। শহর থেকে নতুন নতুন এসেছেন। ভূত প্রেতে বিশ্বাস করতেন না, গ্রামের লোকেদের কুসংস্কার শুনে হাসতেন। স্কুলের পাশে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকতেন তিনি। বাড়িওয়ালা ছিল হরিপদ নামের এক লোক। প্রথম দিন থেকে হরিপদ ওনাকে একটা কথা বরবর বলেছিল, মাস্টার মশাই, রাতের পরে বাঁশবাগানের দিকে যাবেন না। অরিন্দম বাবু কারণ জিজ্ঞেস করলে লোকটা শুধু বলেছিল, ওখানে মানুষ থাকে না। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল। সকালে স্কুল, বিকেলে গ্রামের বাচ্চাদের পড়ানো,
কিন্তু একটা জিনিস উনি লক্ষ্য করেছিলেন। প্রতিদিন সন্ধ্যার পর গ্রামের রাস্তাগুলো হঠাৎ ফাঁকা হয়ে যেত। মনে হতো যেন সবাই কোনো অদৃশ্য ভয়ের জন্য দরজা জানালা বন্ধ করে বসে আছে। একদিন স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন প্রায় রাত 8:30। আকাশে চাঁদ ছিল না, চারপাশে কুয়াশা। অরিন্দম বাবু শর্টকাট ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝতে পারেন উনি বাঁশ বাগানের পাশ দিয়ে চলে এসেছেন। হস শব্দ। হাওয়া পর্যন্ত ছিল না, তবু বাঁশগুলো দুলেছিল। উনি হাঁটার গতি বাড়িয়ে দেন। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা গলা শোনা যায়, ও মাস্টার। অরিন্দম বাবু থেমে যান। পেছনে তাকিয়ে দেখেন অন্ধকারের মধ্যে একজন বুড়ি দাঁড়িয়ে আছে। সাদা ময়লা শাড়ি, লম্বা পাকা চুল, আর চোখ দুটো অস্বাভাবিক কালো। বুড়িটা দাঁত বের করে হাসছিল। আমায় একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি? অরিন্দম বাবু প্রথমে ভাবেন গ্রামের কোনো বৃদ্ধা হবে, কিন্তু পর মুহূর্তেই একটা জিনিস খেয়াল করেন, বুড়িটার পা মাটিতে নেই, মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। উনার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। তারপর হঠাৎ চারপাশের বাঁশগুলো একসাথে এমন জোরে নড়তে শুরু করে যেন ঝড় উঠেছে। বুড়িটা তখনও হাসছে, আর সেই হাসিটা ধীরে ধীরে বড় হতে হতে মানুষের হাসির মতো না থেকে অন্য কিছুর মতো হয়ে যাচ্ছিল। অরিন্দম বাবু প্রাণপণে দৌড়াতে শুরু করেন। পেছন থেকে তখনও সেই গলা, থামো মাস্টার, আমি একা। উনি বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে সারা রাত জেগেছিলেন। পরদিন সকালে ঘটনাটা হরিপদকে বলতেই লোকটার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে খুব আস্তে জিজ্ঞেস করে, ও কি তোমায় নাম ধরে ডাকছিল? অরিন্দম বাবু বলেন না। এখন হরিপদ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে এখনো সময় আছে। সেই দিন দুপুরে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ অরিন্দম বাবুর বাড়িতে আছে। তারা একটা লাল সুতো আর তুলসী পাতা দিয়ে যায়। একজন বৃদ্ধ বলেছিল, রাতে যদি কেউ ডাকেও দরজা খুলবেন না। অরিন্দম বাবু বিরক্ত হয়ে বলেছিলেন, আপনারা এসব কুসংস্কার মানেন কেন? বৃদ্ধটা কোনো উত্তর দেয়নি, শুধু বলেছিল, কারণ আমরা দেখেছি। সেই রাতেই প্রথম ঘটনা ঘটে। রাত তখন প্রায় 2:30। হঠাৎ দরজায় টক টক শব্দ। অরিন্দম বাবু ঘুম ভেঙে উঠে বসেন। আবার শব্দ, টক টক টক। তারপর এক বৃদ্ধা মহিলার গলা, মাস্টার, দরজাটা খোলো। ওনার সারা শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ গলাটা সেই একই, বাঁশবাগানের বুড়ি। অরিন্দম বাবু কোনো উত্তর দেন না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার গলাটা শোনা যায়, এবার আরও কাছে, আমি জানি তুমি জেগে আছো। দরজার নিচে দিয়ে তখন ধীরে ধীরে কাদামাটি ভেতরে ঢুকছিল, যেন বাইরে কেউ ভেজা পানিয়ে দাঁড়িয়ে আছে। অরিন্দম বাবু ভয়ে ঠাকুরের নাম জপ করতে শুরু করেন। তারপর হঠাৎ দরজায় জোরে ধাক্কা, ধাম, আরেকবার ধাম। মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে, কিন্তু ঠিক তখনই বাইরে কোথাও বাঁশ ফাটার মতো একটা বিকট আওয়াজ হয়। তারপর সব চুপ। পরদিন সকালে দরজা খুলে উনি দেখেন বাইরে কাদামাখা পায়ের দাগ, কিন্তু সেই দাগ মানুষের না। পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর সব দাগই বাড়ির চারপাশে ঘুরে আবার বাঁশবাগানের দিকেই চলে গেছে। অরিন্দম বাবু তখনও পুরোপুরি বিশ্বাস করেননি, কিন্তু ভয়টা ঢুকে গিয়েছিল। সেই দিন স্কুলে গিয়ে উনি এক ছাত্রকে জিজ্ঞেস করেন, তোমাদের এখানে কি সত্যিই কিছু আছে? ছেলেটা সঙ্গে সঙ্গে চুপ করে যায়। তারপর খুব আস্তে বলে, রাতে বাঁশবাগান থেকে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, কখনো উত্তর দেবেন না স্যার। কেন? ছেলেটা নিচের দিকে তাকিয়ে বলে, যারা উত্তর দেয় তারা আর আগের মতো থাকে না। এরপর থেকেই অরিন্দম বাবু অদ্ভুত জিনিস দেখতে শুরু করেন। রাতে জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে থাকে। স্কুলে পড়ানোর সময় মাঝে মাঝে উনি শুনতেন পিছন থেকে কেউ
ফিস ফিস করে বলছে, মাস্টার। কিন্তু ফিরে তাকালে কেউ নেই। একদিন দুপুরে স্কুল ছুটির পর উনি খাতাপত্র গুছোচ্ছিলেন। তখন স্কুলের দারোয় আন এসে বলে, আজ বাড়ি তাড়াতাড়ি চলে যান। কেন? দারোয়ান চারপাশ দেখে খুব আস্তে বলে, আজ অমাবস্যা। সেই দিন সন্ধ্যার পর থেকেই পুরো গ্রামের পরিবেশ বদলে যায়। সব বাড়ির দরজা বন্ধ, কেউ বাইরে নেই। দূরে বাঁশবাগানের দিক থেকে অদ্ভুত বাঁশির মতো আওয়াজ আসছিল। অরিন্দম বাবু নিজেকে বোঝাতে থাকেন এসব কাকতালীয়, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়াজটা আরও কাছে আসতে থাকে। তারপর হঠাৎ জানালার বাইরে একটা মুখ দেখা যায়। সেই বুড়ি, কিন্তু এবার ওর মুখটা আগের চেয়ে অনেক ভয়ঙ্কর। চোখ দুটো পুরো সাদা, মুখের কোণ থেকে কালো কিছু ঝরছে, আরও জানালার বাইরে উল্টো হয়ে ঝুলেছিল, ঠিক মাকড়সার মতো। অরিন্দম বাবু চিৎকার করে পিছিয়ে যান। বুড়িটা তখন ধীরে ধীরে জানালার কাছে নখ ঘষতে থাকে, কিররর। তারপর ফিসফিস করে বলে, তুই আমাকে দেখেছিস? ঘরের ভেতরের বাতিটা তখন হঠাৎ নিভে যায়। চারপাশ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে খুব কাছে থেকে শোনা যায়, এবার তুইও আসবি। তারপরই দরজার ওপাশে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। ঘসস ঘসস নে হচ্ছিল কেই একটা মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। অরিন্দম বাবু সারা রাত খাটের কোণে বসে কাটান। ভোর হতেই উনি সিদ্ধান্ত নেন আর এখানে থাকবেন না। কিন্তু গ্রামের বাইরে যাওয়ার আগে আরেকটা ঘটনা ঘটে, যেটা ওনার জীবন পুরো বদলে দেয়। সকালে হরিপদ দৌড়ে এসে বলে, চলুন, বাঁশ বাগানের পাশে একটা লাশ পাওয়া গেছে। অরিন্দম বাবু গ্রামের লোকেদের সঙ্গে সেখানে যান, আর যা দেখেন সেটা আজও উনি ভুলতে পারেননি। কাদার মধ্যে পড়ে আছে এক যুবকের বেয়ে, চোখ দুটো ভয়ে বড় হয়ে আছে, মুখটা যেন আতঙ্কে জমে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, লোকটার শরীরের চারপাশে বাঁশের কঞ্চি গেঁথে রাখা, যেন কেউ কোনো তন্ত্রের কাজ করেছে। একজন বৃদ্ধ কাপা গলায় বলেছিল, ও কাল রাতে ওর ডাক শুনেছিল। অরিন্দম বাবু জিজ্ঞেস করেন, কার ডাক? বৃদ্ধটা বাঁশ বাগানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, অরিন্দম বাবু সেই দিন প্রথমবার সত্যিকারে ভয় কি জিনিস সেটা বুঝেছিলেন। বাঁশবাগানের পাশের কাদার মধ্যে পড়ে থাকা ছেলেটার মুখটা দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগের মুহূর্তে সে এমন কিছু দেখেছিল যেটা মানুষের চোখে দেখা সম্ভব না। গ্রামের লোকজন কেউ লাশের কাছে যাচ্ছিল না, সবাই দূরে দাঁড়িয়ে ফিসফিস করছিল। একজন মহিলা নিজের মুখে আঁচল চেপে বলছিল, আমি বলেছিলাম না কাল রাতে বাইরে যাস না। আরেকজন বল, ওর নাম ধরে ডেকেছিল নিশ্চয়ই। অরিন্দম বাবু তখনও নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এসবের পেছনে কোনো মানুষ আছে, হয়তো কোনো পাগল, হয়তো কোনো তান্ত্রিক। কিন্তু ঠিক তখনই উনি একটা জিনিস খেয়াল করেন, লাশটার ডান হাত শক্ত করে মুঠো করা। গ্রামের কেউ সাহস না পেলেও অরিন্দম বাবু এগিয়ে গিয়ে হাতটা খোলেন। ভিতরে একটা ছোট্ট লাল কাপড়, কাপড়টার মধ্যে কালো সুতোর সঙ্গে বাঁধা ছিল কয়েকটা শুকনো চুল আর একটা কাগজ। কাগজে কাপা হাতে লেখা, ও এখনো বেঁচে আছে। অরিন্দম বাবুর বুকের ভিতর ধপ করে ওঠে। কে বেঁচে আছে? কেউ উত্তর দেয় না। ঠিক তখনই গ্রামের বুড়ো মানুষের মধ্যে একজন, নাম নীলকমল, হঠাৎ কাপা গলায় বলে ওঠে, ও আবার ফিরে এসেছে। অরিন্দম বাবু জিজ্ঞাসা করেন, আপনারা আসলে কিলা উগোচ্ছেন? বৃদ্ধটা চারপাশে তাকিয়ে খুব আস্তে বলল, সব কথা দিনের আলোতে বলা যায় না। তারপর সে অরিন্দম বাবুকে সন্ধ্যার পরে নিজের বাড়িতে যেতে বলে। সেই দিন বিকেল থেকেই আকাশ কালো হয়ে আসে, গরমের মধ্যেও অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছিল।
গ্রামের কুকুরগুলো একটানা কেঁদে যাচ্ছিল। অরিন্দম বাবু বুঝতে পারছিলেন গ্রামের লোকেরা কিছু একটা জানে, আর সেই রহস্যের সঙ্গে বাঁশবাগানের বুড়ির সম্পর্ক আছে। সন্ধ্যা নামতেই উনি নীলকমলের বাড়িতে যান। মাটির ছোট্ট ঘর, ভেতরে কুপির আলো। বৃদ্ধ একা বসেছিল। উনি ঢুকতেই বৃদ্ধ দরজা বন্ধ করে দেয়। তারপর খুব নিচু গলায় বলে, যা শুনবেন বাইরে কাউকে বলবেন না। অরিন্দম বাবু মাথা নাড়েন। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করে, প্রায় 40 বছর আগে ওই গ্রামের পাশেই ছিল একটা শ্মশান। সেই শ্মশানের দেখাশোনা করত সুবর্ণার স্বামী। কিন্তু লোকটা নাকি মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করত। রাতে কবর খুঁড়ে হাড় বের করত। মানুষ বলতো ওরা দুজনে মিলে ডাকিনী সাধনা করত। একদিন গ্রামের কয়েকজন নাকি দেখে সুবর্ণা মাঝরাতে বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে নিজের হাত কেটে রক্ত দিচ্ছে, আর ওর সামনে মাটিতে আঁকা ছিল অদ্ভুত সব চিহ্ন। সেই ঘটনার কয়েকদিন পর থেকেই গ্রামে বাচ্চারা হারাতে শুরু করে। একটা, দুটো, তারপর 4টে। তাদের আর খুঁজে পায়নি। গ্রামের লোকজন তখন ক্ষেপে ওঠে। এক বর্ষার রাতে সবাই মিলে সুবর্ণার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে, বৃদ্ধ কথা বলতে বলতে থেমে যায়। তার হাত কাঁপছিল। অরিন্দম বাবু জিজ্ঞাসা করেন, কি দেখেছিল? বৃদ্ধ আস্তে বলে, ঘরের মেঝেতে মানুষের হাড়। আর সুবর্ণা? ও তখন হাসছিল। ঘরের এক কোণে বসে নাকি সুবর্ণা নিজের চুল ছিঁড়ছিল আর বিড়বিড় করে বলছিল, ওরা সবাই ফিরে আসবে। সেই রাতেই গ্রামের লোকেরা ওকে ধরে বাঁশবাগানের মধ্যে নিয়ে যায়। তারপর কি হয়েছিল সেটা নিয়ে গ্রামের মধ্যে অনেক কথা চালু আছে। কেউ বলে ওকে পুড়িয়ে মারা হয়েছিল, কেউ বলে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কিন্তু বৃদ্ধ নীলকমল যেটা বলল সেটা শুনে অরিন্দম বাবুর শরীর ঠান্ডা হয়ে যায়। বৃদ্ধ ফিসফিস করে বলল, ও মারা যায়নি। মানে? যখন ওকে বাঁশবাগানে নেওয়া হয় তখন হঠাৎ ঝড় ওঠে, চারপাশ অন্ধকার হয়ে যায়, আর তারপর বৃদ্ধ গিলে নীল ও উধাও হয়ে যায়। ঘরের ভেতর হঠাৎ তখন কুপির আলো দপদপ করে ওঠে। বাইরে বাঁশের শব্দ, খসখস খসখস। অরিন্দম বাবু চমকে দরজার দিকে তাকান। মনে হচ্ছিল কেউ বাইরে হাঁটছে। বৃদ্ধ তখন কাঁপা গলায় বলে, ও শুনছে। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা গলা ভেসে আসে, নীলকমল। দুজনে জমে যায়। সেই একই বুড়ি গলা। দরজা খোল। বৃদ্ধের মুখ সাদা হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে ঠাকুরের নাম জপ করতে থাকে। তারপর দরজায় ধীরে ধীরে আঁচড় পড়তে শুরু করে, কিরর রর, কিরর রর। অরিন্দম বাবুর মনে হচ্ছিল বুকের ভেতর হৃদপিণ্ডটা ফেটে যাবে। বাইরে থেকে আবার গলা আসে, আমি খুব ঠান্ডায় আছি। তারপর একদম নিচু স্বরে হাসি। একটা বুড়ো মানুষের হাসি না, বরং যেন একসাথে অনেকগুলো গলা। অরিন্দম বাবু সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকানোর চেষ্টা করেন, আর ঠিক তখনই তিনি দেখেন দরজার নিচে একটা চোখ। হ্যাঁ, একটা মানুষের চোখ, যেটা মাটিতে শুয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। চোখটার মণি পুরো সাদা, আর সেটা এক দৃষ্টিতে ভেতরের দিকে তাকিয়ে আছে। অরিন্দম বাবু পিছিয়ে যান। বৃদ্ধ তখন কাঁদতে কাঁদতে বলে, ও কাউকে ছাড়ে না। ঠিক সেই মুহূর্তে বাইরে হঠাৎ অনেকগুলো বাঁশ একসাথে বা আঙার শব্দ হয়, ধরাম। তারপর সব চুপ। কিছুক্ষণ পর সাহস করে দরজা খুলে তারা বাইরে তাকায়। কেউ নেই, কিন্তু কাদার মধ্যে গোল গোল দাগ, যেন কেউ হামাগুড়ি দিয়ে চলে গেছে। সেই রাতের পর অরিন্দম বাবু আর এক মুহূর্ত ওই গ্রামে থাকতে চাইছিলেন না। কিন্তু পরদিন সকালে এমন একটা ঘটনা ঘটে, যার পর তিনি বুঝতে পারেন তিনি আর সহজে বেরোতে পারবেন না। সকালে ঘুম থেকে উঠে
উনি দেখেন নিজের ঘরের দেওয়ালে লাল রঙে লেখা, তুই দেখেছিস। অরিন্দম বাবু স্তব্ধ। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কে লিখল? আরো ভয়ঙ্কর ব্যাপার, লেখাটার নিচে একটা হাতের ছাপ, খুব ছোট্ট, যেন কোনো বাচ্চার হাত। অরিন্দম বাবু আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তখন হরিপদ দৌড়ে আসে। আজ স্কুলে যাবেন না কেন? আরেকটা ছেলে হারিয়ে গেছে। অরিন্দম বাবুর গলা শুকিয়ে যায়। গ্রামের সবাই তখন পাগলের মতো খোঁজাখুঁজি করেছে। হারানো ছেলেটার নাম ছিল বাপন, বয়স মাত্র 10। ওর মা কাঁদতে কাঁদতে বলছিল, রাতেও ও ছিল জানলার বাইরে, একজন দিদা দাঁড়িয়ে আছে। তারপর ছেলেটা হঠাৎ রাতে নিখোঁজ হয়ে যায়। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু জানলার নিচে কাদার দাগ ছিল, আর ছিল বাঁশ পাতা। সেই দিন বিকেলে গ্রামের মোড়ে সবাই জড়ো হয়। একজন তান্ত্রিককে ডাকা হয় পাশের গ্রাম থেকে। লোকটার নাম ছিল ত্রিলোচন। কালো ধুতি, গলায় রুদ্রাক্ষ, চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ। সে বাঁশবাগানের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করেছিল। তারপর বলল, এটা শুধু আত্মা না। সবাই চুপ। তান্ত্রিক ধীরে ধীরে বলল, এটা ক্ষুধার জিনিস, মানে যে জিনিস মানুষের ভয় খায়। তারপর সে অরিন্দম বাবুর দিকে তাকায়। ও আপনাকে দেখে ফেলেছে। অরিন্দম বাবুর গলা শুকিয়ে যায়। আমাকে কেন? তান্ত্রিক বলল, কারণ আপনি ওকে দেখেও পালিয়ে বেঁচে গেছেন। এখন ও আপনাকে ছাড়বে না। মহিলা কেঁদে ওঠে। তান্ত্রিক তখন বলে, আজ রাতটাই শেষ সুযোগ। সিদ্ধান্ত হয় রাতে সবাই মিলে বাঁশবাগানে যাবে। অরিন্দম বাবু প্রথমে রাজি হননি, কিন্তু তান্ত্রিক বলেছিল, আপনি না গেলে ও আরও শক্তিশালী হবে। রাত নামল। আকাশে চাঁদ নেই, চারপাশে কুয়াশা। প্রায় 10 জন লোক হাতে মশাল নিয়ে বাঁশবাগানের দিকে হাঁটতে থাকে। অরিন্দম বাবুর মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়েছে। বাঁশবাগানের কাছে পৌঁছাতেই অদ্ভুত একটা গন্ধ পাওয়া যায়, পচা মাংসের মতো। তান্ত্রিক মাটিতে সিন্দুর ছড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে। হঠাৎ দূর থেকে একটা বাচ্চার কান্না শোনা যায়, মা। সবাই চমকে ওঠে। শব্দটা বাঁশবাগানের ভেতর থেকে আসছে। বাপনের মা পাগলের মতো ছুটে যেতে চাইলে লোকেরা ধরে ফেলে। আবার সেই কান্না, মা, আমাকে নিয়ে যা। অরিন্দম বাবুর গা কাটা দিয়ে ওঠে, কারণ গলাটা যেন একবার কাছে একবার দূরে শোনা যাচ্ছিল। তান্ত্রিক চিৎকার করে বলে, কেউ ভেতরে যাবে না। ঠিক তখনই মশালের আলোয় বাঁশের ফাঁকে একটা অবয়ব দেখা যায়। সাদা শাড়ি, লম্বা চুল, একটা ছোট্ট বাচ্চা। বাপনের মা চিৎকার করে ওঠে, ওই তো আমার ছেলে। কিন্তু তান্ত্রিক সঙ্গে সঙ্গে ওর সামনে দাঁড়ায়, ওটা আপনার ছেলে না। হঠাৎ সেই অবয়বটা ধীরে ধীরে মাথা ঘোরায়, আর সবাই দেখে বাচ্চাটার মুখ নেই, পুরো মুখ ফাঁকা, কালো গর্ত। মহিলারা চিৎকার করে ওঠে। তারপর সেই বুড়ি এমন এক হাসি দেয়, যেটা শুনে মনে হচ্ছিল চারপাশের সব বাঁশ কেঁপে উঠছে। হাওয়া হঠাৎ পাগলের মতো বইতে শুরু করে। মশালগুলো একে একে নিভে যায়। চারপাশ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে শুধু শোনা যাচ্ছেন খিলখিল হাসি আর বাচ্চাদের কান্না। অরিন্দম বাবু অনুভব করেন কেউ একজন খুব কাছে দাঁড়িয়ে আছে। তারপর একদম কানের পাশে একটা গলা ফিসফিস করে বলে, তুই এবার আমার সঙ্গে চল। অরিন্দম বাবু সেই রাতটার কথা বলতে গিয়ে মাঝে মধ্যে থেমে যাচ্ছিলেন। উনার হাত কাঁপছিল। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে, আর দূরে কোথাও কুকুর ডাকছিল। উনি খুব আস্তে বললেন, আমি আজও বুঝতে পারি না সেদিন যা দেখেছিলাম সেটা সত্যি ছিল নাকি অন্য কিছু। বাঁশবাগানে আগুন লাগার পর
গ্রামের মানুষজন ভেবেছিল সব শেষ হয়ে গেছে। কয়েকদিন পর্যন্ত পুরো গ্রাম শান্ত ছিল। রাতে আর কোনো কান্নার শব্দ শোনা যেত না, কেউ নাম ধরে ডাকত না। বাঁশবাগানের পাশ দিয়ে গেলেও সেই অদ্ভুত ঠান্ডা লাগত না। গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল। কিন্তু অরিন্দম বাবুর ভেতর থেকে ভয়টা যায়নি, কারণ উনি মাঝে মাঝে অনুভব করতেন কেউ যেন ওনাকে দেখছে। স্কুলে পড়ানোর সময় জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। রাতে ঘুম ভেঙে গেলে মনে হতো খাটের নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। একদিন তো উনি স্পষ্ট শুনেছিলেন, মাস্টার, ঠিক কানের পাশে, কিন্তু ঘরে কেউ ছিল না। এরপর এক সন্ধ্যায় ত্রিলোচন আবার গ্রামের মধ্যে আসে। ওকে দেখেই সবাই অবাক হয়ে যায়, কারণ আগের বারের পর সে নাকি আর এই গ্রামে ফিরবে না বলেছিল। সেদিন ত্রিলোচনের মুখ খুব ক্লান্ত লাগছিল। সে অরিন্দম বাবুকে আলাদা ডেকে নিয়ে যায়। তারপর বলে, সব শেষ হয়নি। অরিন্দম বাবুর বুক ধক করে ওঠে। মানে? ত্রিলোচন কিছুক্ষণ সবাই চুপ থেকে বলল, যে জিন্সকে ও ডাকছিল সেটা এখনো আছে। সুবর্ণা? না, ও শুধু দরজা খুলেছিল। কথাটা শুনে অরিন্দম বাবুর গা কাঁটা দিয়ে ওঠে। ত্রিলোচন বলল, সুবর্ণা বহু বছর আগে কিছু একটা সাধনা শুরু করেছিল, এমন একটা শক্তি যেটা মানুষের ভয় আর একাকিত্বে বেঁচে থাকে। আর সেই কারণেই ও রাতে মানুষকে নাম ধরে ডাকত। যে উত্তর দিত তার মন দুর্বল হয়ে যেত, ধীরে ধীরে সে বদলে যেত। অরিন্দম বাবু জিজ্ঞাসা করেন, তাহলে এখন কি হবে? ত্রিলোচন উত্তর দেয়নি, শুধু বলেছিল, যদি কখনো আবার ডাক শোনেন, পিছনে তাকাবেন না। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা আবার শুরু হয়। প্রথমে গ্রামের কুকুরগুলো হারিয়ে যেতে থাকে। তারপর দু একজন মানুষ বলতে শুরু করে রাতে বাঁশবাগানের দিক থেকে আলো দেখা যায়। কেউ আবার বলে বাঁশের ভেতর দিয়ে একজন বুড়ি হাঁটে। তবে আগের মতো ভয়ঙ্কর কিছু না হওয়ায় সবাই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। একদিন রাতে অরিন্দম বাবু খাতা দেখছিলেন। বাইরে তখন প্রচণ্ড হাওয়া। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ঘর অন্ধকার হয়ে যায়। উনি কুপির আলো জ্বালাতে যাবেন, ঠিক তখনই জানলার বাইরে কারো ছায়া দেখতে পান, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অরিন্দম বাবুর গলা শুকিয়ে যায়। উনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে জানলার ফাঁক দিয়ে তাকান। কেউ নেই, কিন্তু জানলার কাঁচে ভেতর দিক থেকে লেখা, আমি আছি। উনি আতঙ্কে পিছিয়ে যান। তারপর ঘরের এক কোণ থেকে খসখস শব্দ, যেন কেউ মাটির উপর নখ ঘষছে। অরিন্দম বাবু কাঁপতে কাঁপতে কুপির আলো ধরান। আর কখন দেখেন খাটের নিচে একটা হাত, কালো শুকনো একটা হাত। ধীরে ধীরে সেটা আবার অন্ধকারের মধ্যে ঢুকে যায়। উনি সারা রাত জেগে কাটান। পরদিন সকালে সিদ্ধান্ত নেন, আর না, এই গ্রাম ছেড়ে চলে যাবেন। কিন্তু গ্রামের স্টেশনে পৌঁছে উনি আরও অদ্ভুত একটা জিনিস দেখেন। স্টেশন একদম ফাঁকা, শুধু প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা বুড়ি বসে আছে, সাদা শাড়ি, মাথা নিচু। অরিন্দম বাবু প্রথমে খেয়াল করেননি, কিন্তু ট্রেন আসার আগে বুড়িটা ধীরে ধীরে মুখ তোলে। আর উনি বুঝতে পারেন ওই একই মুখ, সুবর্ণা বুড়ি। কিন্তু এবার ও শুধু তাকিয়েছিল, হাসছিল না। হঠাৎ ট্রেনের হুইসেল শোনা যায়। অরিন্দম বাবু এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকান। তারপর আবার তাকিয়ে দেখেন প্ল্যাটফর্ম খালি, কেউ নেই। উনি গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। তারপর বহু বছর কেটে যায়। উনি আর কখনো কাশীপুরে ফিরে যাননি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু একটা জিনিস উনি কখনো ভুলতে পারেননি, রাতের সেই ডাক। আজও মাঝরাতে কখনো কখনো ওনার ঘুম ভেঙে যেত, আর মনে হতো কেউ খুব আস্তে বলছে, মাস্টার। অরিন্দম বাবু গল্পটা শেষ করে অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে।
চারপাশ অদ্ভুত নীরব। আমি তখন হেসে বলেছিলাম, আপনি এখনো এসব বিশ্বাস করেন? উনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন, তারপর বললেন, বিশ্বাস না করলে ভালো, কারণ কিছু জিনিস না মানাই নিরাপদ। আমি সেদিন রাতে ওনার বাড়ি থেকে বেরিয়ে আসি। রাস্তায় হাঁটার সময় হঠাৎ খেয়াল করলাম আশেপাশে কোথাও কোনো মানুষ নেই, শুধু দূরে বাঁশের মতো খসখস শব্দ, যদিও আশেপাশে কোনো বাঁশবাগান ছিল না। আমি হাঁটার গতি বাড়িয়ে দিই। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা গলা ভেসে আসে, এই আমি থেমে গিয়েছিলাম, কিন্তু অরিন্দম বাবুর শেষ কথাটা মনে পড়ে যায়, পিছনে তাকাবেন না। আমি আর পিছনে তাকাইনি, দৌড়ে সোজা রাস্তার মোড় পর্যন্ত চলে আসি। সেদিনের পর থেকে আমি আর কখনো ওই গ্রামের কাছে যাইনি। আর অরিন্দম বাবু কয়েক মাস পর মারা যান। লোকজন বলেছিল স্বাভাবিক মৃত্যু, কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার মনে হয় কেউ যেন খুব আস্তে ফিসফিস করে ডাকছে, আর তখন আমি কখনো উত্তর দিই না। গল্পটা এখানেই শেষ। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও রহস্যময় আর ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প নিয়ে আমি আবার ফিরে আসব।